স্পেশালি ফর দি জেনজিজ এবং মিলেনিয়ালস, তাদের জন্য একটা খুব বড় থ্রেট কি, দে থিঙ্ক দে নো এভরিথিং। এটা হচ্ছে একটা বিশাল বড় থ্রেট। সব জানি। এর থেকে বড় আমার ফোন কেউ টাচ করলো না, তাহলে কি সেটা হ্যাক হতে পারে? ওয়ান্স আ ডেটা ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার। Hello everyone, welcome to Curiosity Ode. I am Joyita. Today we have with us Mr. Rajarshi Rai Choudhury. He is an advocate at the High Court. He is a cyber law specialist and also a founder of Cyber Guru. He has been actively working on cyber security awareness and training programs. Welcome Rajarshi. Thanks for coming over here. First, তুই যেটা আমাকে বলবি, what inspired you to come into this training and awareness program? দেখ, এটা না একটা খুব, দিস ইজ নট আ ভেরি লং স্টোরি। 2010 সাল নাগাদ আমি বিআইটি মেশরাতে, কলকাতা ক্যাম্পাস, যেটা আমাদের এখনকার স্টুডিও থেকে খুব কাছে, আচ্ছা, সেখানেই ছিল কলকাতা ক্যাম্পাস। তো সেখানে আমি ফার্স্ট পড়ানো শুরু করি সাইবার ল, এবং টেকনিক্যাল স্টুডেন্টস যারা, তাদেরকে সাইবার ল পড়ানো শুরু করা হয়। সেখান থেকে প্রথম আমার জার্নিটা শুরু হয় অফ টিচিং অ্যান্ড লার্নিং। কারণ পড়ানোর তো একটা সেকেন্ড ভার্সন আছে, যেটা হচ্ছে নিজে শেখা। তো সেই টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসটা শুরু হয় হচ্ছে ডিউরিং দিস ফেজ। তো সেখান থেকে চলতে থাকে এবং আজও অবধি বিভিন্ন জায়গায় পড়ানো। এবং সেখানে মানে ইট ওয়াজ এ লং ব্যাক। তখন 2010, মানে আজ থেকে অনেক বছর আগেকার গল্প। বিষয়টা হলো কি, তখন পড়াতে পড়াতে একটা জিনিস যেটা বুঝলাম, তারা যাদেরকে আমি পড়াচ্ছি তারা সবাই টেকনিক্যাল স্টুডেন্টস, এবং তারা কিন্তু কম্পিউটারে তাদের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার নলেজ এই দুটো কিন্তু অ্যাবসলিউটলি আলাদা। এবার এই সাইবার সিকিউরিটির যে নলেজটা বা তার যে ধারণাটা, তার যে ভাবনাটা, এই ভাবনাটা না তাদের মধ্যে আমি কোনোভাবে পাইনি। ইনফ্যাক্ট আমি অনেক মানুষের সাথে যখন কথা বলতে আরম্ভ করলাম, তখন কিন্তু তাদের মধ্যেও সেই ভাবনাটা পাইনি। মানে মানুষের না খুব একটা অদ্ভুত জিনিস আছে দেখবি, সেটা হচ্ছে তুই কাউকে জিজ্ঞেস কর যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, তারা বলবে ও আচ্ছা আচ্ছা ওই হ্যাকিং, হ্যাঁ 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 বুঝেছি, ওটাই সাইবার সিকিউরিটি। মানে সাইবার সিকিউরিটি বললে তাদের মাথায় একটাই কথা আসে, দ্যাট ইজ হ্যাকিং। তো কিন্তু সেটা যে নয়, তার বাইরে যে একটা বিশাল জগৎ আছে যেখানে অনেক কিছু ইনভলভ, এই থট প্রসেসটা মানুষের মধ্যে আসাটা অনেক লেট হল। এবং এই তখন থেকেই জার্নিটা শুরু। তখনই মনে হলো যে না, সাধারণ মানুষের কে শেখানোর জন্য একটা কিছু করার দরকার। কারণ আমি এটা ফিল করলাম যে ট্রেনিং অ্যান্ড সেন্সিটাইজেশন ছাড়া কোনো মানুষকে এই সিচুয়েশন থেকে বার করা ইজ নট অনলি ইম্পসিবল, মানে একেবারেই ইম্পসিবল। মানে এটা কোনো টেকনোলজি দিয়ে হবে না। আমি একটু ইন্টারাক্ট করছি। ইন ইওর ওন লাইফ এরকম কোনো ইনসিডেন্ট কি হয়েছিল যে জন্য তুই আরো বেশি? না, এরকম কখনো হয়নি আমার সাথে। টু স্টপ? না না, এরকম কখনো আমার সাথে হয়নি। তার কারণ হচ্ছে যে আমি প্রথম থেকেই ব্যাপারটা নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে রাখতাম। এবং আরেকটা জিনিস হয়েছে, যেটা আমার কাছে খুব এখনো মজার লাগে, সেটা হচ্ছে ডেইলি প্রচুর লেভেলের ভালনারেবিলিটিস আমার কাছে আসে। কারণ সেই জগৎটা জানে যে আমি এই সেগমেন্টে কাজ করি, ফলে ইট ইজ আ কাইন্ড অফ চ্যালেঞ্জ ফর দেম যে যদি আমাকে একটু ক্র্যাক করা যায়। তো প্রচুর ভালনারেবিলিটি আসে ইন ডিফারেন্ট সেগমেন্টস। সেটা ইমেলে আসছে, মানে সেটা রিসেন্ট আসছে না আগেও আসছে? ফ্রম দ্য বিগিনিং, অলমোস্ট ফ্রম দ্য বিগিনিং। তারপরে যত দিন গেল ব্যাপারটা বাড়লো। তারপরে হ্যাঁ, 1-2 বার যে এসকিউএল ইনজেকশন হয়ে আমার
সাইটে আক্রমণ করার চেষ্টা হয়নি তা নয়, ওকে। বাট দ্যাট ওয়াজ টেকেন কেয়ার অফ, মানে ওটা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। এই যে তুই শুরু করলি যখন সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম, তো অ্যাট দ্য বিগিনিং তখন কি মানুষকে বোঝাতে তোর খুব প্রবলেম হয়েছিল যে হ্যাঁ, মানে অল শুড নো হাউ টু প্রোটেক্ট আওয়ার সেলফ অ্যান্ড একদম। শুড টেক আ ট্রেনিং? ইনফ্যাক্ট তোকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আহ, এই যে একটা হিন্ড্রেন্স টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে তারা একটা কঠিন সমস্যায় আছে, এই সমস্যা থেকে তাদেরকে বের করার জন্য সেন্সিটাইজেশন ইজ দ্য অনলি প্রসেস, ওকে এই কথাটা আমাকে আজও বোঝাতে কষ্ট ফেস করতে হয়। ওকে মানে এমন নয়, কারণ আজকের দিনকাল এমন, তাতে প্রচুর মানুষের প্রচুর সেন্সিটাইজেশন বেড়েছে, মানুষ আগের থেকে অনেক বেশি সেন্সিটাইজড হয়েছে, তাদের কাছে অনেক ইনফরমেশন ইনপুটস আসছে ফ্রম ডিফারেন্ট প্লেসেস, আচ্ছা ব্যাংক থেকে আরম্ভ করে ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে আরম্ভ করে, এই জায়গাটা আবার বলছি, হ্যাঁ ব্যাংক থেকে আরম্ভ করে ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে আরম্ভ করে সবার থেকে, ফ্রম সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তাদের সবার থেকে যারা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছে, যারা আমাদের মতো লিগ্যাল ফিল্ডে কাজ করে, আমরা সাইবার ল এর পার্টটা নিয়ে দেখি, আমরা তো টেকনিক্যাল পার্সন নই, কিন্তু যারা টেকনিক্যাল এক্সপার্টস আছে তারাও অনেকভাবে মানুষকে সজাগ সচেতন করার চেষ্টা করেন। তাতে মানুষের সচেতনতা যে একেবারে বাড়েনি আমি সে কথা বলবো না, কিন্তু যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়েনি, আচ্ছা এবং দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, মানে আজকের নতুন প্রজন্মকেও কিন্তু এটা অনেক বেশি মাথা খাটিয়ে ভাবতে হবে। ওকে আচ্ছা তুই এটা বল, তোর নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি কিছু আছে বা তোর লাইফ বা তোর রিলেটিভস অর ফ্রেন্ডস? হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের মধ্যে তো প্রচুর অজস্র রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস, মানে তাদের মধ্যে খুব একটা ছোট্ট এক্সাম্পল বলি আমি, মানে নাম সম্পর্ক না বলে বলছি, হ্যাঁ। আমাদেরই এক রিলেটিভের মধ্যে সে তার মানে ইট ওয়াজ আ কাইন্ড অফ আ সাইবার ডিফেমেশন, সে তার এক মানে বাবার সঙ্গে জাস্ট এরকম কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলে, আচ্ছা অ্যান্ড দ্যাট ওয়াজ ইন সোশ্যাল মিডিয়া, হুম। সে নিজেই পোস্ট করে, সামহাউ সেই ছবিটা কেউ একজন কপি করে, কপি করে এবারে সেই ছবিটাকে নিয়ে একটা গল্প তৈরি করে, ওকে অ্যান্ড দ্যাট স্টোরি ইজ আ কাইন্ড অফ আ পর্নোগ্রাফিক স্টোরি, যেটা ওকে ব্যাক এন্ড থেকে কেউ একজন বলছে। ও মাই গড হ্যাঁ, আর সেখানে হেডিংটা দেওয়া রয়েছে, দেখুন বৌমার সঙ্গে শ্বশুর মশাইয়ের ও মাই গড সম্পর্ক, মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া, এবং সেটা Okay. ইউটিউবে বহুদিন ধরে চলেছে হ্যাঁ। আর কি। হ্যাঁ, তারপরে তার এগেনস্টে আমরা কমপ্লেন ফাইল করি, কমপ্লেন ফাইল করে সেটাকে টার্ন ডাউন করা হয়। আমরা লালবাজার সাইবার পিএস এর হেল্প নিয়েছিলাম, তারা ভীষণভাবে আমাদের সাহায্য করে এটাকে টার্ন ডাউন করা হয়েছিল, কিন্তু যেহেতু দ্য ফাইল ওয়াজ সামওয়্যার এলস, এবং সেটা কোনো একটা বিদেশি চ্যানেল থেকেই করা হয়েছিল, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো একটা বিদেশি চ্যানেল থেকে, ওকে তো সেটা টার্ন ডাউন করা হলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই সেম কন্টেন্ট আবার অন্য একটা প্ল্যাটফর্মে চলে এলো, তারপরে আবার সেটাকে টার্ন ডাউন করা হলো, মানে তো এটা মানে এটা endless তো কোনো, চলতেই হ্যাঁ, থাকবে? এটা তো এই ঝামেলাটা চলতেই থাকবে। তার বাবা। কারণ হচ্ছে যে ওয়ান্স, মানে এটাই মানুষকে বোঝানোর বা বলার, সেটা হচ্ছে ওয়ান্স আ ডেটা ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার, মানে ওটাকে কিন্তু আর কোনো রিট্রিভাল হয় না। ওকে ওকে একটা ডেটা লস হলো মানে হচ্ছে সেটা আজীবনের জন্য গেল, ফলে সেই জায়গা থেকে কিন্তু আমাদের আর কোনো সেকেন্ড অপশন নেই যে আমরা সেখান থেকে রিট্রিভ করবো বা ওই সিচুয়েশন থেকে আমরা কোনোভাবে বেরিয়ে আসবো, এই অপশনটা কিন্তু আমাদের নেই। আচ্ছা ফলে যে কারণে বলা কি, সেন্সিটাইজেশনে এটাই বলা আমাদের, যে যা পোস্ট করবেন বুঝে শুনে দেখে শুনে পোস্ট করবেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে তুই সাইবার অ্যাওয়ারনেস বা সাইবার ট্রেনিং, সাইবার গুরু শুরু করেছিস, তো সেটার অ্যাকচুয়াল মানে টার্গেট অডিয়েন্স কারা বা টার্গেট স্টুডেন্ট বলতে পারিস? এটা খুব ভালো প্রশ্ন, কারণ আমি এটা অনেক জায়গাতেই বলি হ্যাঁ যে একটা মাঠের মধ্যে যদি 500টা লোক দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। স্টার্টিং ফ্রম মানে একটা বাচ্চার এজ গ্রুপ থেকে আরম্ভ করে 80 বছর বয়স
মানে একদম হুম, সুপার হুম। সিনিয়র সিটিজেন আর কি, যে এও হতে পারে হ্যাঁ এটা। এরকম যদি থাকে এই এজ গ্রুপের মধ্যে, এবং তাতে যদি 500 জন মানুষ থাকে, 500 জনই আমার টার্গেট অডিয়েন্স। ওকে ওকে মানে এরকম কোনো ব্যাপার নেই সাইবার সিকিউরিটি বা সাইবার হ্যাঁ অ্যাটাকের ক্ষেত্রে যে সেটা বাচ্চাদের হবে না, হবে না কি মেয়েদের হবে না, ছেলেদের হবে না, বুড়ো মানুষদের হবে না, হ্যাঁ, ওকে কোনো ধর্ম দেখে হবে না, কোনো বর্ণ দেখে হবে না, কোনো হুম, কাস্ট দেখে হবে না, এটা এক্স্যাক্টলি হয় না। ওকে মানে এটা ব্যাপারটা এতটাই ইউনিভার্সাল হুম হুম এই আক্রমণটা, যে এটার থেকে কারুর পার পাওয়া খুব ডিফিকাল্ট আর কি। ওকে মানে নোবডি উইল বি স্পেয়ার্ড। ওকে ওই সেই একটা খুব ইম্পর্টেন্ট, আমরা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখেছি জামতারা বলে, জামতারা রাইট সেখানে একটা খুব ইম্পর্টেন্ট ডায়ালগ আছে, হুম সবকা নাম্বার আয়েগা। সবকা নাম্বার আয়েগা তার মানে হচ্ছে আজকে যারা এফেক্টেড নয় তাদের এটা ভেবে ইন নেওয়ার ফিউচার কোনো যে কারণ হবে নেই, না হ্যাঁ তাদের এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরা সেফ। হ্যাঁ হ্যাঁ, কারণ তাদের কোনো না কোনো একটা পয়েন্ট অফ টাইমে হুম দে উইল বি অ্যাট্যাকড, ওকে এবং তারা যদি সেই অ্যাটাক ভেক্টরটাকে মানে চিনতে না শেখে, তাহলে কিন্তু তারা সেখানে আক্রান্ত হবেই হবে। ওকে এখানে কোনো দ্বিতীয় গত্যন্তর নেই, জাস্ট লাইক অ্যান ইনফেকশন ডিজিজ জাস্ট লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ, কিন্তু এটা মানে একটা ভাইরাসের থেকেও আরো বেশি ভয়ঙ্কর। ইয়া তার ডেফিনেটলি কতগুলো বেশি কারণ আছে। মানে আমি যদি খুব ছোট করে কারণটায় আসি, মানে একটা সাইবার আক্রমণে আমাদের বেসিক্যালি কি কি জিনিসের ক্ষতি হয়, মানে ইফ দিস কোয়েশ্চেন ইজ ইন ইউর কোয়েশ্চেন লিস্ট, হয়তো সেই প্রশ্নটা এখন আমরা আলোচনার মধ্যে ডিসকাস করে দিচ্ছি। তো যে কোনো একটা সাইবার ক্রাইম দেখ, সেই সাইবার ক্রাইমে দেখবি মানুষের 3টে জিনিসের ক্ষতি হচ্ছে, 3। একটা হচ্ছে তার তথ্য যাচ্ছে, ডেটা লস হচ্ছে। ডেফিনেটলি সেকেন্ড হচ্ছে তার অর্থ যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। থার্ড হচ্ছে তার সম্মান যাচ্ছে, তার মানে তার ডিগনিটি লস এক্স্যাক্টলি হচ্ছে। তার মানে ডেটা, মানি মানি অ্যান্ড ডিগনিটি, এই 3টে বাদ দিয়ে সাইবার ক্রাইমে কিন্তু আর কিছু যাওয়ার নেই। ওকে আর এই 3টে জিনিস যদি চলে যায় তাহলে আর কিছু বেঁচে থাকার নেই, অবভিয়াসলি অবভিয়াস। অবভিয়াসলি তো এইটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার ডেটা, মানি অ্যান্ড ডিগনিটি, তাহলেই সাইবার সিকিউরিটি সর্টেড। এই যে সাইবার অ্যাওয়ারনেস এটা কতটা ইম্পর্টেন্ট ইন টুডেস ডিজিটাল ওয়ার্ল্ড, বিকজ উই লিভ ইন ডিজিটাল ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে মানে আমরা আমরা এখন না, ডিজিটাল, মানে আমরা এখন মানে শু অনলাইন আমরা পারচেস করছি, মানে এভরিথিং, যেখানেই আমরা যাচ্ছি, বাজারে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, এটাই এখন আমাদের, মানে এটা ছাড়া আমরা কিছু হচ্ছে না। হ্যাঁ। নর্মাল লাইফ এখন আর নেই, ডিজিটাল লাইফ, যেটা আর এই সত্যি কথা। তো এখানে হ্যাঁ, মানে ডিজিটাল লাইফের আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমি এটা সবসময় বলি যে আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করি? অবভিয়াসলি ফ্রেশ হওয়া। ওটা আমরা করি না। যে বলে সে কিন্তু মিথ্যে কথা বলছে। up the phone and উই ফার্স্ট টেক দ্য ফোন ইন আওয়ার হ্যান্ডস এবং And চেক করি যে scrolling. আমার কাছে কি মেসেজ এলো, কে গুড মর্নিং করলো, কাকে Exactly. রিপ্লাই করতে হবে সেটা আগে Exactly. করে নিই, Yeah, দেন উই গো ফর গেটিং ফ্রেশ। yeah. কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনটা শুরুই হয় Digital. এরকম একটা ডিজিটাল এনভায়রনমেন্ট দিয়ে। Right. তারপরে আমরা যে যার কাজে Normal life. বিভিন্ন নর্মাল লাইফে আসি, এবং সেই লাইফে এসে আমরা সেখান থেকে নানান রকম ডিজিটাল এনভায়রনমেন্ট পাই। সেটা আমাদের পয়সা কড়ি ট্রান্সফারের ক্ষেত্রে হোক, সেটা আমাদের কোনো একটা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে হোক। আমরা মেসেজের জন্য এখন আর কেউ চিঠি লিখি না, না, সবাই SMS। টাও একটা সময় দ্যাট ওয়াজ আ গ্রেট টেকনোলজি, এখন সেটাও গেছে। সেটাও গেছে। এখন সেখানে ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম চলে এসছে। Exactly. তো সেই ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেমে আমরা এখন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মেসেজ করছি। ফলে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে একটা এনভায়রনমেন্টে রয়েছি, যখনই একটা প্রযুক্তির ব্যবহার বেশি পরিমাণে কোনো একটা মানুষের জীবনে হবে, সেখানেই কিন্তু প্রতারকের আনাগোনা হবে বেশি। Okay. যে কারণে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদেরকে সাইবার সিকিউরিটিটা জানতে হবে, জানতে হবে। একটু বেসিক্স হলেও জানতে হবে। এরম নয় যে আমি ব্যাপারটাতে একেবারে অজ্ঞ থাকবো। হ্যাঁ, মানে আমাদের ছোট ছোট যে কোর্সেস গুলো আছে, সেই কোর্সেস গুলো তো মানুষ করে নিতে পারে। মানে তাতে
একটা মানুষের ওই যে তিনটে জিনিস বললাম যে অর্থ, তথ্য, সম্মান, হুম হুম এই অর্থ, তথ্য, সম্মান তো তারা বাঁচিয়ে সেই ফেলতে পারে। তোর কি মনে হয় যে আমাদের নর্মাল যে স্কুলের কারিকুলাম রয়েছে সেখানে ইট শুড বি ইনক্লুডেড দিস সাইবার ট্রেনিং অর সামথিং লাইক দিস একদম, মানে অ্যাজ আ কোর্স? অ্যাজ আ কোর্স, শুধু অ্যাজ আ কোর্স না, মানে সেটা তো একটা সাবজেক্ট হিসেবে ইনকর্পোরেট করা যেতে পারে। ইয়েস। বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আইসিএসসি কারিকুলাম বা সিবিএসসি কারিকুলামে, মানে যেগুলো ন্যাশনাল লেভেলের কারিকুলাম আর কি, সেই সব CBSE or কারিকুলামে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ক্লাস 6, 7, 8 এই সময় থেকেই না তাদেরকে বেসিক সাইবার সিকিউরিটিটা বোঝানো হচ্ছে। কম্পিউটার বলে যে সাবজেক্টটার মধ্যে, সেটার মধ্যে বোঝানো হচ্ছে, বা সেখানে একটা ম্যান্ডেটরি একটা ওভারভিউ সেখানে দেয়া হচ্ছে, যেটা খুব যে প্রপারলি মন দিয়ে পড়ানো হচ্ছে তা নয়, বা সেটার উপরে একটা রয়েছে, হ্যাঁ, মানে ইটস আ কাইন্ড অফ ওই সেই স্ট্যাটুটারি কমপ্লায়েন্সের মতো আর কি, যে আমাকে করতে বলা হয়েছে আমি করছি, কিন্তু সেটাকে যে একটা প্রায়োরিটি দিয়ে করানো বা তার ইম্পর্টেন্সটা বোঝানো, বা পার্টিকুলার ওই টপিকটার উপরে কোনো একজন গেস্টকে ডেকে এনে স্কুলে একটা আলাদা করে সেমিনার করানো বা একটা ওয়ার্কশপ করানো, যে বেসিক সিকিউরিটিটাকে হ্যান্ডস অন বুঝিয়ে দেবে, হ্যাঁ, টু দ্য স্টুডেন্টস। এই যে পার্টটা, এই পার্টগুলো কোনো স্কুলে খুব একটা করানো হচ্ছে বলে মনে হয় না। হয়তো কোনো কোনো স্কুল করছে, বা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের তরফ থেকে বা বেঙ্গল পুলিশ থেকে অনেক জায়গা থেকে স্কুলগুলোতে এরকম বিভিন্ন ট্রেনিং সেশনস করছে তারা। আমরাও বিভিন্ন জায়গায় স্কুলে যেখানে ডাক পাই, হ্যাঁ, আমরা যেখানে স্কুলে কলেজ এগুলোতে ডাক পাই, আমরা যাচ্ছি, গিয়ে সেখানে আমরা ক্লাসগুলো করাচ্ছি, তাতে একটা ম্যাসিভ সাড়া পাওয়া যায়। হ্যাঁ, মানে একটা কাইন্ড অফ টেকনিক্যাল টিম আছে, মানে সেখানে টেকনিক্যাল লোকজন, টেকনিক্যাল পারসন, আমরা ফ্রম লিগাল সেগমেন্ট, আমরা অনেক সময় লোকাল পুলিশ স্টেশনের, বা হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা থানায় যারা সাইবার ডেস্ক আছে, আমরা তাদেরকে ইনভলভ করে নিচ্ছি ওই পার্টিকুলার ট্রেনিংটা, যদি একটু বড় করে ট্রেনিং হলো, হ্যাঁ, যদি আমাদেরকে কন্ট্যাক্ট করা হলো, তখন আমরা লোকাল পুলিশকে রিকোয়েস্ট করছি যে আপনারাও আসুন। তাহলে কি হচ্ছে, একটা ব্যাপারটা এটা মানে একটা মোড়কের মধ্যে ইটস আ কমপ্লিট প্যাকেজ, ইটস আ কমপ্লিট প্যাকেজ, যে আমি লটাও বুঝে যাচ্ছি হালকা করে, আমি টেকনিক্যাল বিষয়টা হালকা বুঝে যাচ্ছি, হ্যান্ডস অন একটু দেখে নিলাম যে আমার এই সেটিংস গুলো ঠিক করে রাখতে পারলে মোটামুটি একটু বেটার। প্লাস পুলিশ যিনি আসছেন তিনিও বলে দিতে পারছেন যে আমাদের কাছে এই ধরনের কেসেস বেশি আসছে, তোমরা এই জায়গা থেকে সাবধান থাকো, হ্যাঁ, এবং তারা একটা ওভারঅল গাইডেন্স দিচ্ছেন। This is becoming a very, if I am not wrong, তুই মোস্ট প্রবাবলি লালবাজারের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে তাদের কোনো ট্রেনিং প্রোগ্রামে, হ্যাঁ, মানে ওনারা যখন ডাকেন কোনো সময়, তখন আমরা যাই, গিয়ে সেখানে আমাদের ট্রেনিং সেশনস হয়। তো এই ট্রেনিং সেশনস গুলোতে অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি একটা ট্রেনিং সেশন আছে ফর ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশের, তো সেই ট্রেনিং সেশনটাও দ্যাট ইজ ফ্রম I4C। তো এইটাতেও কিন্তু মানে তাদেরকেও ব্যাপারটা খুব আপডেটেড থাকতে হচ্ছে, কারণ নইলে তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না যে এই ব্যাপারটাকে ডিল করা। আর তো এইটা খুব ইম্পর্টেন্ট যে এই ব্যাপারটাকে করা উচিত, মানে রেগুলার বেসিসে আমাদের ট্রেনিং সেশনস গুলো করা খুব দরকার। মোস্ট কমন সাইবার থ্রেট মানে যেটা নর্মাল মানে অর্ডিনারি পিপল ফেস করে, মানে যেটার বেশি তোদের মানে তোদের আছে এটার অনেক, হ্যাঁ, এটার একটা ফ্যালাসি আছে। আচ্ছা, ফ্যালাসিটা হচ্ছে, যদি আমরা সাইবার থ্রেট পার্সপেক্টিভে দেখি, তাহলে কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বেশি এফেক্টেড হয় হচ্ছে ডেটা লস, কিন্তু সাধারণ মানুষের তাতে বিন্দুমাত্র কিছু এসে যায় না। সাধারণ মানুষ তখনই জেগে ওঠেন যখন তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পয়সাটা চলে যায়, মানে যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল লস। তাহলে যতক্ষণ না অ্যাকাউন্ট থেকে টাকাটা না যাচ্ছে, পকেটে টান যতক্ষণ না পড়ছে, ততক্ষণ অব্দি সাইবার সিকিউরিটি নিয়ে মানুষ একদম ভাবে না, মানে জিরো কনসার্ন, লিস্ট বর্ডার, জিরো কনসার্ন। কিন্তু
সাইবার থ্রেট পার্সপেক্টিভে ম্যাক্সিমাম মানুষের সাথে সাইবার ক্রাইম যেটা হয় সেটা হচ্ছে তার ডেটা লস। এবং এই ডেটা লসটা Data কিন্তু, loss এই ডেটা লস বলতে? বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এই ডেটা লসটা কিন্তু একটা খুব ভয়াবহ জিনিস। ওকে, কেন? আজকে ধর আমি কোথাও বেড়াতে গেলাম, হুম, এই বেড়াতে যাওয়ার জন্য আমি কি করলাম, সেখানে গিয়ে ছবি টবি তুললাম, হ্যাঁ, তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিলাম। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া ধর একটা ছবি পোস্ট করা হলো, যে ছবিটা, কিংবা আমি আরেকটা এক্সাম্পল বলছি, এটা আমি অনেক বাবা মায়েদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে বলি, বাচ্চার প্রথম স্কুলে যাওয়ার ছবি। হুম, বাচ্চা প্রথম স্কুলে যাচ্ছে, ড্রেস পরে রয়েছে, হুম, আইডি কার্ড আই গলায় কার্ড, ঝুলছে, হ্যাঁ, আইডি কার্ডের রিবনে স্কুলের নাম লেখা, হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে কার্ডে তার নাম, তার ডেট অফ বার্থ, তার এভরিথিং, তার এভরিথিং, হুম, তার হুম, 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 ব্লাড গ্রুপ থেকে হুম, আরম্ভ হুম, করে হুম, হুম, সে কোন ক্লাসে পড়ে, কোন সেকশন, কত রোল নাম্বার, স্কুলের নাম, তলায় প্রিন্সিপালের সই, সবকিছু, সবকিছু আছে। তাহলে তুই জাস্ট একটা জিনিস চিন্তা কর, জাস্ট ওয়ান ফটোগ্রাফ which is posted in some social media platform with a মানে all, সিকিউরিটি সেটিং, yes, with a মানে with a visibility setting হুম, হুম, পাবলিক, তাহলে এই ছবিটা থেকে তুই 1 2 3 4 করে কতগুলো তথ্য পেলি? অলমোস্ট, মানে, কতগুলো তথ্য পেলি? মানে আমি জাস্ট যদি একটা হ্যাঁ, কুইক রাউন্ড আপ করি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুই পাবি হচ্ছে ছেলে না মেয়ে, এক্স্যাক্টলি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন স্কুলে পড়ে, ওর বয়স কত, কোন ক্লাস, কোন সেকশন, কোন রোল নাম্বার, মানে এটাকে আমরা বলি পার্সোনাল আইডেন্টিফায়াবল ডেটা। ওকে, মানে একটা তথ্য, মানে যদি কলকাতা শহরে কেউ এসে জিজ্ঞেস করে, কলকাতা শহরে হাওড়া স্টেশনে নেমে নেমে যদি কেউ জিজ্ঞেস করে জয়িতার বাড়িটা কোন জায়গায়, কেউ কি বলতে পারবে? বলতে পারবে। পারবেন, কিন্তু সে যদি ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞেস করে, এক্স্যাক্টলি, তাহলে কিন্তু কি হবে, কেউ না কেউ একজন তাকে একটা প্রপার গাইড করে তোর বাড়িতে পাঠিয়ে। তার মানে কি, আমি এমন একটা কিছু ইনফরমেশন which can make the person personally identifiable, তাই না? এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এমনকি আমি এরকম ঘটনাও দেখেছি, 2 বান্ধবী বাসে যাতায়াত করছে, এক বান্ধবী আরেক বান্ধবীকে তার নাম ধরে ডেকেছে, পাশে একজন বসে তার নামটা ফেসবুকে সার্চ করে তার প্রোফাইল বার করে ফেলল। ও মাই গড, ওকে, পসিবল। তাহলে সেখানে ডিজিটাল স্টকিংটা সম্ভব, একটা মানুষকে ফলো করাটা পসিবল। তাহলে কেউ কি নাম ধরে ডাকবে না, সবাই কি ওগো কি গো সেই তো, করবে? এটা তো সম্ভব নয়। that মানে if I call somebody in somebody's name in public vehicle, public transport, আমার ডেটা লস হচ্ছে, ওকে, আমার ডেটা লস হওয়ার সম্ভাবনা। নতুন গাড়ি কেনার পরে গাড়ির ছবি সবাই দেয়, গাড়ির নাম্বার নাম্বার প্লেট, নাম্বার প্লেট দিয়ে ইউ ক্যান গেট এ হেল লট অফ ইনফরমেশন। ওকে, গাড়িটা কোথা থেকে কেনা, কত হ্যাঁ, বয়স হ্যাঁ, তার, হ্যাঁ, ইন্স্যুরেন্স হ্যাঁ, কোম্পানি হ্যাঁ, কে, তো কোথায় রেজিস্ট্রেশন করা, কোন আরটিওতে রেজিস্ট্রেশন করা, গাড়ির ওনারের নাম, ঠিকঠাক অ্যাপ হলে গাড়ির ওনারের নাম, ফোন নাম্বার, এভরিথিং ইজ অ্যাভেলেবল। এবং তাই দিয়ে ক্রাইম অলরেডি হয়েছে। ওকে, যে ফ্রডস্টার, সে ফোন করে বলছে আমি অমুক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি, আপনার ইন্স্যুরেন্সটা কামিং মান্থ এই হয়ে ল্যাপস হয়ে যাচ্ছে, আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, এখানে আপনার স্পেশাল অফার আছে। মাই গড, লিঙ্ক পাঠিয়ে দিল। ওকে, সেটা আলটিমেটলি ল্যান্ডেড ইন এ ফিশিং ক্রাইম। হুম, হুম, কিন্তু সোর্স অফ দ্যাট ইনফরমেশন ইজ সোশ্যাল মিডিয়া, তাই তো? এক্স্যাক্টলি, তার মানে কি, আমরা যে তথ্যগুলো প্রোভাইড করছি টু সোশ্যাল মিডিয়া, টু আ পাবলিক প্ল্যাটফর্ম, হুম, এটা আমরা ভেবে করছি না যে আমার এখানে কত রকমের তথ্য চুরির ঘটনা ঘটতে পারে, বা এই ছবিটা দেওয়ার থেকে, এই ছবিটা দেওয়ার জন্য আমার কি কি ডেটা লস হলো। আজকে ধর এই ক্রাইম বহু হয়েছে যে কোনো এক বাবা বা মাকে ফ্রডস্টার ফোন করে বলল আপনার ছেলে হ্যাঁ, ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং পড়ে না, হ্যাঁ, ও এখন ড্রাগ নিয়ে ধরা পড়েছে, এখন থানায় আছে, আপনি এক্ষুনি টাকা পাঠান, তাহলে আমরা সেটেল করে দেবো। ও যে ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং পড়ে, এই তথ্যটা ফ্রডস্টারকে কে দিয়েছে? জানলো কিভাবে? জানলো কিভাবে? কিছু না, থ্রু সোশ্যাল ওয়ান মিডিয়া, সিঙ্গল পোস্ট। থ্রু সোশ্যাল মিডিয়া, সেই পোস্টে হয় রেল স্টেশনে বা এয়ারপোর্টে দাঁড়িয়ে বাবা মা বাচ্চার সঙ্গে, ছেলের সঙ্গে ছবি Photos, দিচ্ছে, yes, ওকে আমরা ভুবনেশ্বরে রাখতে যাচ্ছি বাবুকে,
বাবু এখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। করতে যাচ্ছে, এটা তো মানে এই ভীষণ বাবু কমন, এই বাবুর তথ্যটা তাহলে কে দিল? ভীষণ কমন। এটা তো বাবা মাই তো দিল। হুম হুম তাহলে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইন ডিলিং উইথ হুম ডেটা, হুম এটা কিন্তু আমাদের পক্ষে একটা খুব বড় ভয়ঙ্কর ভালনারেবল সিচুয়েশন হতে পারে, যেটা নিয়ে আমরা একদম কনসার্ন নই। মানে ইভেন আফটার ওয়াচিং দিস পডকাস্ট এপিসোড, হ্যাঁ, লোকে তুই একটু ভাববে 5 মিনিট, হুম, তারপর আবার একই কাজ আবার করবে, একই কাজ করবে। দ্যাট আই এম শিওর ফর দ্যাট। কখন But টানটা পড়বে? if we lock our profile, then is হ্যাঁ, there তাহলে এখানে কতগুলো সিকিউরিটি ফিচার আছে। আমি প্রোফাইল লক করব, আমার যে পোস্টটা যাবে সেই পোস্টটা হচ্ছে অনলি ফ্রেন্ডস থাকবে। অনলি ফ্রেন্ডস মানে হচ্ছে আই নো হু আর মাই ফ্রেন্ডস। yeah, তার মানে কি সেটা একটা ক্লোজ গ্রুপের মধ্যে রইলো, so certainly. সেটা কিন্তু পাবলিক, ওভারঅল পাবলিকে গেল না। পাবলিক হলো মানে কি, হনলুলু থেকে বসেও তো একটা লোক দেখতে পারে, আমি তো আর বুঝতে পারবো না তাকে, আমি তাকে কি চিনতে পারবো যে হু হ্যাজ টেকেন আউট মাই ইনফরমেশন? সেটা তো আমি জানি না। তার মানে আমাকে ক্লোজ সার্কিট মধ্যে আমার ডেটা রাখতে হবে বা লোকালাইজড রাখতে হবে আমার ডেটাটা, তবে কিন্তু আমার ডেটা সিকিউরিটিটা বাড়বে। Okay. যদি আমার তাতেও কোনো ক্রাইম হয়, আমি তখন এই 500টা লোকের মধ্যে থেকে ছাড়তে পারবো। পুলিশের পক্ষে তদন্ত করতে তো সুবিধে হবে। আমি একটা গোটা পৃথিবীকে দিয়ে দিলাম, অথবা আমি 5টা লোকের মধ্যে রাখলাম, কোনটা সুবিধে? অবভিয়াসলি দ্য 5% আর ইজিয়ার। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে ফার্স্ট মাথায় রাখতে হবে। এবার যদি আমরা ভিকটিমস পার্সপেক্টিভে ভাবি, তখন আমরা বলবো যে না, ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে সবচেয়ে বেশি রিপোর্টেড ক্রাইমস। কিন্তু আনরিপোর্টেড ক্রাইমস কোনগুলো? ডেটা লস। অজস্র তথ্য এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, সেকেন্ডের পর সেকেন্ড আমাদের কাছ থেকে চলে যাচ্ছে টু দ্য হ্যান্ডস অফ সাম আননোন ফ্যাক্টরস। এই যে যারা আননোন প্লেয়ার্স, তারা এই ডেটাগুলো নিয়ে যে কি করছে আমরা কিন্তু জানি না। আমরা কখন জানতে পারবো? যখন সেই ডেটা লসের কারণে একটা এফেক্ট আমি পাবো, মেবি আফটার 6 মান্থস, মেবি আফটার 8 মান্থস। আমি যে পরের দিনই পাবো তো কোনো গ্যারান্টি নেই। সে হয়তো ওই ডেটা লসের কারণটাকে ইউজ করলো 6 মাস বাদে। আমি জানবো কি করে যে আমার এই তথ্যটা কবে চুরি গেছে? মনে রাখা সম্ভব? সম্ভব না। ফলে ইটস এ হ্যাবিট। এই হ্যাবিটটা আমাদের রাখতে হবে যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে হ্যান্ডেল করব। যে আমরা তো মানে 24 ঘন্টায় মোস্ট প্রবাবলি ধরে নে 15-16 ঘন্টা সবাই অনলাইন থাকি আমরা, অন অ্যান্ড অফ। মানে পারলে 26 ঘন্টা অনলাইন থাকতে পারলে ভালো হয় আর কি। হ্যাঁ, তো এই মানে অনলাইনে থাকার সবচাইতে মানে বিগেস্ট মিস্টেক আমরা কি করি? সবচেয়ে মানে বাজে মিস্টেক আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যে সিস্টেমটা ব্যবহার করি সেই সিস্টেমগুলো আমরা সবাই না জেনে ব্যবহার। দিস ইজ নাম্বার 1। হাউ? নাম্বার 2 হচ্ছে যে আমরা যত তথ্য দিই, পাবলিকলি আমরা যা তথ্য দিচ্ছি, সেই তথ্যগুলোর কোনো সিকিউরিটি আমরা রাখি না। যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের পার্সোনাল আইডেন্টিফাইবল ডেটা, সেটা কিন্তু আমরা রাখি না। আমি বাড়ির সবাই মিলে পুরী বেড়াতে যাচ্ছি, আমি সেখানে একটা গ্রুপ ফটো দিয়ে দিলাম, অফ টু পুরী ফর 7 days। তার মানে কি, মানে আমার চোরকে একটা ইনভিটেশন দিয়ে রাখা রইলো যে আমার বাড়িটা খালি আছে ভাই, তুমি এসে চুরি করে নিয়ে দেও, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই ব্যাপারগুলোতে আমরা ভীষণ রকমের অসচেতন আছি। তো এইগুলো হচ্ছে আমাদের ওয়ান অফ দি বিগেস্ট মিস্টেক্স। এবং আমরা বয়স্ক মানুষদের জন্য মিস্টেকটা কোন জায়গায় হয়? বয়স্ক মানুষদের জন্য হয় হচ্ছে, বয়স্ক মানুষদের একটা খুব কমন টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে দে ট্রাস্ট পিপল ভেরি ইজিলি। তাতে কি হয়, কেউ হয়তো একজন ফোন করে বললেন যে এই তোমার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালে নিয়ে গেছি, তুমি এক্ষুনি টাকা পাঠাও। ও পেছনে আগে পিছিয়ে কিছু না দেখে যে নম্বরটা পাঠিয়ে সেই নম্বরে ইউপিআই করে দেবে। এই যে ট্রাস্টিং ইমিডিয়েটলি, এইটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে একটা খুব বড় থ্রেট। বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বড় থ্রেট, স্পেশালি ফর দি জেনজিজ এবং মিলেনিয়ালস, তাদের জন্য একটা খুব বড় থ্রেট কি, দে থিঙ্ক দে নো এভরিথিং।
এটা হচ্ছে একটা সব বিশাল জানতাম। বড় থ্রেট। সব জানতো এর ওরা। থেকে বড় থ্রেট আর হয় না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তাদেরকে যদি শেখাতে যাস, ওকে দে আর নট ইনক্লাইন্ড টু লার্ন। ওকে এক্স্যাক্টলি। এটা একটা খুব বড় থ্রেট। ফলে আমরা যে একটা প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষকে এনে একটা জায়গায় এনে একটা করব, ইট ইজ আ রিয়েল হার্ডশিপ ফর আস। ওকে মানে It's এটা a তোদের ফেস করতেই হয়। একদম, দিস ইজ এ রিয়েল হার্ডশিপ। মানে এরকম বহু মানুষ আছে যারা পার উইকেন্ড 2,000-5,000 তারা রেস্টুরেন্টে খরচা করে আসতে পারেন। তাকে তুই একটা ভালো কোর্সে তুই বল যে 1,500 টাকার একটা কোর্স আছে একটু করে নাও, তখন বললে হয় আমার টাকা নেই, নইলে আমার সময় নেই, আমি খুব ব্যস্ত, নইলে আমার প্রয়োজন নেই। এই তিনটের মধ্যে We কিছু know একটা বলবে। everything. হ্যাঁ, অথবা বলবে বাহ এটা খুব ভালো, আচ্ছা আমি পরে কখনো দেখবো। ওই যে পরেটা হলো না, ওই পরেটা কখন হবে? যখন তার সাথে ফ্রডটা হয়ে যাবে, তখন এসে কান্নাকাটি করে এসে বলবে এই যে আমার সাথে ফ্রড হয়ে গেছে, আমি এখন কি করবো, আমার পয়সাগুলোকে তুমি বাঁচিয়ে দাও। মানে নিজে বোকা তবে কাজ করে। আমার যেটা মনে হয় জেনজিদের ফাইন্যান্সিয়াল লসের থেকে আই থিঙ্ক ওদের সাথে ডেটা লস, পার্সোনাল ডেটা লস এবং ডিগনিটি লস, এই দুটো ভয়ঙ্করভাবে হয়, ভয়ঙ্করভাবে হয়। মানে আমরা যে মানে থ্রু আর নিউজ চ্যানেল আমরা যেটা হ্যাঁ, জানতে হ্যাঁ, পারি, এবং তার থেকে নানান রকমের ধরা গেল ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এই ধরনের কিছু, এবং তার থেকেও খারাপ হচ্ছে, তার থেকেও খারাপ কিছু, সেই জিনিসগুলো ভয়ঙ্করভাবে এফেক্ট করছে। ফলে এমনিতেই তো এখন একটা কাইন্ড অফ আ সলিটারি লাইফ হয়ে গেছে। হ্যাঁ, ফলে সেখানে ওই মোবাইল ওরিয়েন্টেড মানুষের মধ্যে দুজনে বসে কথা বলে, এই যে আমরা দুজন আড্ডা মারছি, এই আড্ডা মারার ব্যাপারটা তো এখন আর খুব কমে গেছে, সময় নেই, কারো এত টাইম নেই। এবং সেই ব্যাপারটা কিন্তু খুব দরকার যে সবটা কিন্তু অনলাইন হয় না। মানে people should connect with themselves এবং কথা বলা, তাতে অনেক রকমের প্রবলেমও সর্ট আউট হয়। প্রবলেম যেমন হয়ও আবার সর্ট আউট হয়, দুটোই হয়। মানে ইফ ইউ আর ইন আ রং হ্যান্ড তাহলে ইট উইল বি আ প্রবলেম, এন্ড ইফ ইউ আর রাইট হ্যান্ড, রাইট ফ্রেন্ড, তাহলে প্রবলেম সর্ট আউট হবে। মানে এটা এখন যেমন ভীষণ কমন হয়ে গেছে, কমন মানে এটা প্রচুর হয়েছে এই ফ্রড। আমরা জেনেছি আর কি শুনেছি যে থ্রু সোশ্যাল মিডিয়া কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে এবং তার হয়তো কোনো ফটো নিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বা তার ফাইন্যান্সিয়াল কোনো মানে চাওয়া হচ্ছে, হ্যাঁ ফেভার চাওয়া হচ্ছে, এবং তারপরে জানা যাচ্ছে যে একদমই ফ্রড। এবং ইভেন নট অনলি ফ্রেন্ডশিপ, থ্রু ম্যাট্রিমনি সাইট, যেটা ভীষণ হচ্ছে, ম্যাট্রিমনি সাইটে নাকি ভীষণ এইসব ফ্রড, মানে কিছুদিন আগেও শোনা গেল এখানে ফেক প্রোফাইল ক্রিয়েট করে। তারপরে এখন আরেকটা খুব বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ফর ফেকিং, সেটা হচ্ছে গেমিং প্ল্যাটফর্মস। এই গেমিং প্ল্যাটফর্মসে কে কোত্থেকে অনলাইন জুড়ে যাচ্ছে কি জানেন, এবার তাদের আইডেন্টিটি ইজ সামহাউ আনডিসক্লোজড, সেটাও খুব ফেশি। অনেকে ওই বিভিন্ন টেকনোলজি ইউজ করে তাদের মাস্কিং করে রাখছে, এবার সেই সব করে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে। এবার একটা গেম হচ্ছে এমন একটা সাইকোলজিক্যাল থেরাপি, সেটা তাতে কি হচ্ছে, তাদের অ্যাডিকশন হয়ে যাচ্ছে, মানুষগুলোর সাথে তারা এডিক্টেড হয়ে যাচ্ছে সামহাউ। অনেক সময় তাদের মধ্যে হেট্রেড বাড়ছে, এই হেট্রেডের জন্য অনেক রকমের ফিজিক্যাল ক্রাইম হচ্ছে। কাউকে খেলায় হেরে গেল, তাকে কোথাও একটা ডেকে নিয়ে মার্ডার করে দিল। এই আকচার এই ধরনের ঘটনা আমরা শুনতে পাই এখন। তো এই যে অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট, এই ব্যাপারটা কিন্তু এখন আমরা অনেক কম পাই। এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আমরা এখন অ্যাকসেপ্টেন্সটা এই জেনারেশনের মধ্যে অনেকটা কমে গেছে, যে আমরা হেরে গেলেও যে সেখান থেকে আবার উঠে দাঁড়ানো যাবে, এবং এই হেরে যাওয়াটা হচ্ছে কাইন্ড অফ আ শক্তি, সেটাও কিন্তু এখন একটু প্রবলেমেটিক হয়ে গেছে। এবং আমার তো মনে হয় সেটার জন্য আমাদের কিছুটা অবশ্যই এই যেটা বললি, হ্যাঁ মানে একদম বাচ্চারা একা থাকছে, তাদের ফ্রেন্ড সার্কেল মানে ওই অনলাইন ফ্রেন্ডস, হ্যাঁ আমাদের মতো মানে অফলাইন ফ্রেন্ডস, আমরা যেমন এখনো অফলাইনটাতেই
মানে বিশ্বাস রাখি, বিশ্বাস করছি। কারণ ওরা সবসময় অনলাইনে, হুম, ঠিক আছে, প্লাস মা বাবারাও সময় দিতে পারে না, হ্যাঁ দ্যাট ইজ অলসো ভেরি মানে খুব ক্রুশিয়াল না, প্রবলেম মা বাবারা সময় দিতে পারছে না, তার ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বাবা মাকেও তো ফেসবুক দেখতে হবে। সেই এক্স্যাক্টলি আজকে তুই একটা জিনিস Exactly. বল, একটা বাচ্চা সে জন্মানোর পরে কি কার্টুন দেখতে শেখে? নো শেখে না। তাকে কে শেখায়? অবভিয়াসলি বাড়ির তার parents. বাড়ির মাই কিন্তু তাকে শেখালো। হুম। কেন শেখালো? তার কারণ হচ্ছে সে জ্বালাবে কম, মা ফেসবুক করে বেশি, তাই তো? ওইখানে বুধ হয়ে যাবে, হ্যাঁ, আমি এদিকে আমার কাজ করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ফলে এই যেটা একটা কানেকশনটা এখানে ব্রেক হয়ে গেল, দিস বিকাম ডিফিকাল্ট। ওটাই। সাপোজ কারোর সাথে মানে সে রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমার সাথে স্ক্যাম হয়েছে, ইট মে বি ফাইন্যান্সিয়াল স্ক্যাম অর পার্সোনাল স্ক্যাম, তখন কি করা উচিত? ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ, হোয়াট শুড বি দ্য ফার্স্ট হ্যাঁ। স্টেপ? মানে এটাকে আমরা বলি ফার্স্ট রেসপন্স। প্রথম রেসপন্স যেটা করা উচিত সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা। কারণ ওই সময় একটা ভীষণ পারপ্লেক্সড কন্ডিশনে মানুষ থাকে, কি করবে ভেবে পায় না। সেই অবস্থায় অকারণ বিভিন্ন জায়গায় দৌড়ে না বেরিয়ে মাথা ঠান্ডা রেখে প্রথম যেটা করা, এটা আমি অডিয়েন্সকেও বলবো যে মাথা ঠান্ডা রেখে 1930 এই নাম্বারে আপনারা কল করবেন। দিস ইজ আ ন্যাশনাল হেল্পলাইন নাম্বার ফর, এটাকে আমরা বলি সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এই সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে দিস ইজ আ হেল্পলাইন নাম্বার 1930। এই 1930-তে কল করবেন। এই কল করলে কি হবে? কল করলে যিনি কল রিসিভ করবেন তাকে একটা ব্রিফ বলে দিতে হবে যে আমার সাথে ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে, আমার সাথে এই ফ্রড হয়েছে, ওই ফ্রড হয়েছে, সেটা তাকে বলে তিনি সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা ফর্ম পাঠাবেন। এই ফর্মটা ওই অনলাইনেই ফিল আপ করে উইথ অল ইউর ট্রানজাকশন আইডিজ এন্ড অল, এভরিথিং, হ্যাঁ, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোন ব্যাংক থেকে গেছে, তার ট্রানজাকশন আইডি কত, অ্যামাউন্ট কত, কোন টাইমে হয়েছে, মানে স্টোরিটা, পুরো স্টোরিটা লিখে একটা শর্ট ব্রিফ লিখে, ব্রিফ নোট লিখে তাকে ওই হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিতে হবে। মানে ইউ হ্যাভ টু রিভার্ট ব্যাক ইন দ্য সেম হোয়াটসঅ্যাপ। তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইউল বি প্রোভাইডেড উইথ আ অ্যাকনলেজমেন্ট নাম্বার। সেটা একটু হয়তো সময় লাগে কারণ ওটা উনি এন্ট্রি করবেন, তো এন্ট্রি করে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম যদি হয়, মানে আমি স্পেশালি ফাইন্যান্সিয়াল ক্রাইমকেই বেশি টার্গেট করছি কারণ সেটাই বেশি ভিকটিমরা রিপোর্ট করে। তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে ফার্স্ট 1 আওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারটা যদি পেরিয়ে যায় তখন যে যে লোকেশনে টাকাগুলো গেল সেখান থেকে ব্লক করাটা ডিফিকাল্ট হয়। অনেক সময় কি হয়, ক্যাশ উইথড্রয়াল করা যায় না, না ট্র্যাক পরেও করা যাবে, কিন্তু সেটা হয়তো দেখা গেল ক্যাশ উইথড্রয়াল হয়ে গেল। মানে ওয়ান্স ইট ইজ ক্যাশ উইথড্রন, তখন তো আর কিছু করার নেই, নাথিং টু বি ডান। আমার যদি অ্যাকাউন্টে পয়সা পড়ে থাকে তখন সেই অ্যাকাউন্টটাকে আমরা ব্লক করাতে পারি। তখন এই মেকানিজম দিয়ে, যেটা সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের থ্রু দিয়ে এই 1930 কমপ্লেনটা হলে তখন অ্যাকাউন্টটা ব্লক হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে টু ব্লক দ্য অ্যাকাউন্ট 1930। ফার্স্ট স্টেপ হচ্ছে কল 1930। হ্যাঁ, 1930। এটা সবাইকে বলবো আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্ট ডিটেলসে সাইবার হেল্পলাইন নাম্বার বলে 1930 নোট করে রাখুন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কারণে 1930 ধর পাওয়া গেল, then you have to log into cybercrime.gov.in। এই সাইটে আমি যাব, গিয়ে ওই সেম কাজটাই করা যাবে, আমি নিজে করতে পারবো। হলো? তাহলে আমার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট করে গেল। যদি কপাল ভালো থাকে তাহলে আমার কাছে কিছু মেসেজ আসতে থাকবে যে সো অ্যান্ড সো অ্যামাউন্ট হ্যাজ বিন পুট অন হোল্ড। হ্যাঁ, তো এই হোল্ডের মেসেজগুলো পরপর এলে সেটা টোটাল করে পুলিশের কাছে যাওয়া যে আমার টোটাল এত টাকা হোল্ড হয়েছে, বা আমি কমপ্লেনটা করেও পুলিশের কাছে যেতে পারি লোকাল পুলিশ স্টেশনে। কোথাও সাইবার খুঁজে বেড়ানোর দরকার নেই। প্রত্যেক কটা কলকাতা পুলিশ স্টেশন, প্রতিটা কলকাতা পুলিশের পুলিশ স্টেশনে সাইবার ডেস্ক, হেল্প ডেস্ক আছে। সাইবার হেল্প ডেস্ককে যদি তারা রিড্রেসাল করতে না পারেন বা তারা যদি সাজেস্ট করেন যে দিস ইজ এ ক্রিটিক্যাল ম্যাটার, আপনি সাইবার পিএসে যান। তখন প্রতিটা ডিভিশনে একটা করে সাইবার পুলিশ স্টেশন করা আছে।
প্রতিটা ডিভিশন এটা কি শুধু ইন কলকাতার জন্য এটা আমি বলছিস কলকাতার নাকি কথা অল বলছি। ওভার ওয়েস্ট বেঙ্গল না, বা এটা আমি অল ওভার এটা আমি ইন্ডিয়া? কলকাতার কথা বলছি। আচ্ছা আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রতিটা থানাতে সাইবার হেল্প ডেস্ক আছে। আচ্ছা সাইবার হেল্প ডেস্কে কমিউনিকেট করা, সঙ্গে সঙ্গে যাওয়া, গিয়ে তাদেরকে বলা আমার সাথে এই ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে, হেল্প। ওকে তখন তারা এই ব্যাপারটাতে হেল্প করবেন। আচ্ছা হেল্প করলে তখন ওই টাকাটা ব্লক হবে। ব্লক হলে সেটা একটা কোর্ট থেকে অর্ডার করাতে হয়। অর্ডার করিয়ে দেন হি উইল গেট ব্যাক দ্য মানি ফ্রম দি ব্যাংক। ওকে অর্ডার হবে, অর্ডার উইল বি কমিউনিকেটেড টু দি পুলিশ। হুম পুলিশ ব্যাংককে জানাবে, ব্যাংক টাকা ফেরতের বন্দোবস্ত করবে। আচ্ছা তো দিস ইজ দ্য হোল প্রসেস। ওকে এখন অবধি প্রিভেলিং। এরপরে কি হবে জানি না, কারণ এর অনেক সমস্যাও অ্যারাইজ করেছে বিভিন্নভাবে। আচ্ছা মানে হয়তো দেখা গেল যে সমস্যাটা কিরম বলি, এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রে হচ্ছে বলে হুম, এটাকে একটু ডেসক্রাইব করা দরকার। অনেকে আমাদের কাছে এসে বলছে আমি তো একজন ব্যবসায়ী মানুষ, হুম, আমি অনলাইনে পেমেন্ট নিয়েছি, তারপরে দেখছি আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। আচ্ছা এটা একটা খুব কমন প্রবলেম রাইট আচ্ছা নাও। আচ্ছা এতে কি হচ্ছে, ধরা গেল যে আমি ফ্রডস্টার, তাহলে আমি তোর থেকে 1,00,000 টাকা চুরি করলাম। ওকে চুরি করে আমি 5টা অ্যাকাউন্ট, যে 5টা অ্যাকাউন্ট আমি অলরেডি হ্যাভ টেকেন কন্ট্রোল প্রিভিয়াসলি, ওকে ওই 5টা অ্যাকাউন্টে আমি টাকাগুলো পাঠিয়ে দিলাম ট্রান্সফার করে দিলাম এবং ডিস্ট্রিবিউট করে দিলাম রিসিভ করিয়ে দিলাম তাহলে হুম, 5টা হুম, অ্যাকাউন্টে। হুম, বা হুম, হুম, মানে তোকেই বললাম তুই 5টা অ্যাকাউন্টে পাঠা, ওকে তুই তো মোহের বসে তখন আছিস, তুই পাঠিয়ে দিলি 5টা। আচ্ছা অ্যান্ড ফাইনালি ইউ রিয়েলাইজ দ্যাট ইউ হ্যাভ বিন ডিফ্রডেড। হুম, ওই যে 5টা অ্যাকাউন্টওয়ালা, তারা সামহাউ সেখান থেকে যদি কোনো ট্রানজাকশন করে, ধর তারা গেল লোকাল একটা বই খাতার দোকান, হুম, হুম, সেখানে গিয়ে একটা 10 টাকার পেন কিনলো, ওকে দিয়ে অনলাইনে পেমেন্ট করলো তার অ্যাকাউন্ট থেকে। ওকে তাহলে যে পেন বিক্রি করলো হ্যাঁ তার অ্যাকাউন্টও তো কানেক্টেড হয়ে গেল উইথ দি সেম with the ট্রানজাকশন, same, ট্রানজাকশন লিঙ্ক। আচ্ছা তখন তার অ্যাকাউন্টটাতেও কিন্তু 10 টাকা লিয়েন হয়ে অ্যাকাউন্ট ব্লকেজ হতে পারে। ও আচ্ছা এটা একজন ব্যবসায়ীর পক্ষে কি করে বোঝা পসিবল সেই তো যে আমি যখন অনলাইন পেমেন্ট নিচ্ছি ইন ডিজিটাল হ্যাঁ, ইন্ডিয়া মিশন, হ্যাঁ আমি অনলাইন পেমেন্ট নিচ্ছি যেটা প্রেফার্ড, যেটাকে মানুষ স্বাগত জানিয়েছে, যেটা মানুষ হ্যাঁ, পছন্দ করে, হ্যাঁ এই বিষয়টাতে আমার একটা ড্রব্যাক যেটা আসছে সেটা হচ্ছে যে আমি যখন অনলাইন পেমেন্ট নিচ্ছি, আই আই হ্যাভ গট নো মেকানিজম টু আইডেন্টিফাই যে আমাকে পেমেন্ট করছে সে আমাকে সাদা টাকা পেমেন্ট করছে নাকি না না, চুরির টাকা পেমেন্ট ব্ল্যাক মানি করছে। আবার যাই হোক এবার হ্যাঁ ব্ল্যাক মানি তো নয়, কারণ ব্ল্যাক ওটা তো মানি তো অ্যাকাউন্ট, নয় হ্যাঁ মানে সাদা টাকা দিচ্ছে না আমাকে না চুরির চুরির টাকা টাকা দিচ্ছে। এইটা কিন্তু আমার পক্ষে বোঝা তো সম্ভব আইডেন্টিফাই না করা সম্ভব নয় বিং আর শপকিপার। নো এবারে তারা বিভিন্নভাবে ফেসে যাচ্ছে। ও তারা তখন আমাদের কাছে আসছে এবং হয়তো দেখা গেল এই ক্রাইমটা হয়েছে অন্য বাইরের কোনো একটা সাউথের স্টেটের হ্যাঁ থেকে, হ্যাঁ হ্যাঁ সেখানকার সাইবার থেকে ব্লক করেছে ও ওকে এবং সেটা 10 টাকার জন্য আচ্ছা ছাড়াতে হবে, কিন্তু ওই সাইবার থেকে গিয়ে আচ্ছা কলকাতা থেকে ছাড়ানো যাবে না। হবে না ও বাবা মানে 10 টাকার জন্য আমাকে হয়তো সাউথের কোনো একটা স্টেটে যেতে হতে পারে। মনে হচ্ছে ভেরি So it's ক্রিটিক্যাল সিচুয়েশন। yeah, obviously. এটা নিয়ে সরকার প্রচুর ভাবছে যে কি করে কি করা যায়। আচ্ছা অলরেডি মডার্নাইজেশনের জন্য একটা এআই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, ওকে বা ইট ইজ বিন মানে ইট ইজ আন্ডার প্রসেস, 100% সবে সবে চালু করা হয়েছে যে হুম। কিভাবে এই সিচুয়েশনটার থেকে আমরা বেরোতে পারি। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রানজাকশনগুলো পরপর হচ্ছে তাতে লেয়ার 1, মানে আমি যখন ফার্স্ট পয়সাটা নিলাম হুম তাহলে যার কাছে গেল ওই ফার্স্ট হলো লেয়ার 1, ওকে তাহলে ও হচ্ছে লেয়ার 1। লেয়ার 1 তারপর সে যখন আরেকজনকে পাঠাচ্ছে লেয়ার 2, হুম 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 লেয়ার 3, লেয়ার 4, হ্যাঁ, এরকম করে হ্যাঁ, তো লেয়ার না নেটওয়ার্ক 50। নেটওয়ার্ক হয়ে যাচ্ছে এবারে এই লেয়ার্স গুলো যেতে যেতে তো লেয়ার 50 অব্দি চলে গেছে সেই পয়সাটা। তো হ্যাঁ তার মানে আমাকে লেয়ার 50-তে গিয়ে ব্লক করতে হবে, বাবা উইচ আচ্ছা ইজ আ ভেরি টিডিয়াস জব। হ্যাঁ এটা অনেক সময় ট্র্যাক করাটাও ডিফিকাল্ট হয়, এবং তারা যে সবসময় টাকা ফরম্যাটে রাখছে তাও নয়। ও ফ্রডস্টাররা কি করছে, এটাকে কনভার্ট করে দিচ্ছে ইন ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি তারা ক্রিপ্টোকারেন্সি পারচেস করে নিয়ে সেটাকে ইনভেস্ট করে দিচ্ছে বাইরের কোনো জায়গায়, বাবা মানে সেটাকে Ah, ট্রান্সফার করে দিচ্ছে ইন ভেরি সাম, ক্রিটিক্যাল ইটস আ ভেরি ক্রিটিক্যাল মানে একটা নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ ফলে এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইম হ্যান্ডলিং অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম, এই নিয়ে সবাই, সাইবার সিকিউরিটি দুনিয়ার সবাই ভীষণ ব্যতিব্যস্ত, চিন্তিত, এবং তাই নিয়ে অনেক টেকনোলজিস টার্ন আউট করছে। ওকে
অনেক আর আমরা ভাবনা। যে ডে টু ডে লাইফে সাপোজ কিছু মানে একটা সামান্য গ্রসারি জিনিসও আমরা এখন অনলাইনে অনলাইন পারচেস মানে করছি, পারচেস হ্যাঁ। করছি, মানে পেমেন্ট অনলাইনে হুম। করছি। ইজ দেয়ার এনি সেফ? ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, কিন্তু সেফ? অ্যাবসলিউটলি সেফ। মানে অনলাইন পেমেন্টকে আমি কোনোভাবে হুম হুম ইয়ে করছি না। মানে ইনফ্যাক্ট আই হ্যাভ গট আ প্রিন্সিপাল, যেদিন থেকে আমার প্র্যাকটিস শুরু হয়েছে হুম আমি চেষ্টা করি ক্যাশ না নেওয়ার। মানে ওকে, আই এম বেসিক্যালি অ্যান অনলাইন পার্সন। অনলাইন পার্সন। তাতে তাতে কি হচ্ছে, তাতে প্রথম কথা হচ্ছে যে আমার মানে কোনো রকম কাউকে কিছু এক্সপ্লেন করার নেই। আহা, এভরিথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তুমি দেখে নাও। ইয়েস ইয়েস। না মানে এবারে বিষয়টা হচ্ছে আমাদের কতগুলো জিনিস করা দরকার, আচ্ছা যেটা আমরা করি না। আমি যখনই কারুর থেকে পয়সা নিচ্ছি আচ্ছা। তার সাথে তো আমার একটা বেসিক কমিউনিকেশন হচ্ছে। হুম হুম তাকে শুধু বলে দেওয়া যে সে কি পারপাসে আমায় টাকাটা দিচ্ছে নোটিং এ লিখে দিক। ওকে। ট্রানজাকশনের একটা নোট আছে, হ্যাঁ হ্যাঁ। ওই ট্রানজাকশন নোটে লিখে দিক। আর আমি যদি কাউকে দিচ্ছি, আমি যদি কাউকে দিই তখন আমি ট্রানজাকশন নোটে লিখে দেবো কেন পয়সাটা দিচ্ছি। ওকে। হ্যাঁ, এটা সেটা যদি তো আমি করি, না, সেটা তো আমরা সাপোজ আমি নন পার্সনকে দিচ্ছি বা হোয়াট এভার, আমি নন দিই বা আননোন দিই, না না আমার বাড়িতে সাপোজ আমি গ্রসারি কিনছি, হুম, এসে ইউআর ও ধরছে, আমরা হ্যাঁ, জাস্ট স্ক্যান করে দিয়ে দিচ্ছি, এই যে সেখানে তো স্ক্যান করলাম তার হ্যাঁ, মানে আমি তো স্ক্যান করলেই চলে যাচ্ছে না। না আমি আমাকে যখনই হ্যাঁ স্ক্যান পাসওয়ার্ড করছি একটা দিচ্ছি। স্ক্রিন আসছে, হ্যাঁ সেই স্ক্রিনে আমাকে নাম মানে অ্যামাউন্ট পুট করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তার তলাতে একটা ডেসক্রিপশনের লেখার ও, জায়গা আছে। ওকে। আমি এই ডেসক্রিপশনে লিখে দেবো গ্রসারি ফর দি মান্থ অফ জুলাই 2026, ও এটুকু লিখে দিই না। আচ্ছা লিখে দিয়ে আমি এবারে ওকে করলাম আচ্ছা। বা প্রসিড করলাম বা যাই থাকুক না কেন সেটা করে ব্যাংক চুজ করে পিন দিলাম, পয়সা চলে গেল। হ্যাঁ, এটা আমি জানা যদি ছিল এই না, নোটিংটা বিকজ দিয়ে আমরা রাখি, র্যান্ডম আমরা এভাবেই পে র্যান্ডাম পেমেন্ট করছি করে যাচ্ছি। এবং আমরা সবাই যদি তাই নোটিং, করে। হ্যাঁ সবাই তাই করে, সবাই তাই করে। এই নোটিংটা যদি আমরা করে রাখি এটা তাহলে ভীষণই আমাদের যেটা হ্যাঁ সুবিধে হ্যাঁ হবে, হ্যাঁ। যদি কোনো কারণে আমাদের একটা পার্টিকুলার কারণে পয়সা আটকালো, আচ্ছা তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ট্রানজাকশনটা আমি কোথায় কাকে কখন করেছিলাম, আচ্ছা, যেটা আমার পরবর্তীকালে মানে ট্র্যাক কোনোদিন করা যাবে। কোনোদিন মনে রাখা সম্ভব নয়। কারণ 10 টাকার ট্রানজাকশন হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষের সারা বছরে হুম, হয়তো 54টা 10 টাকার ট্রানজাকশন, ওটাই ওটাই। কি হয়তো 170টা 10 টাকার ট্রানজাকশন। হ্যাঁ, কোন 10 টাকাটার জন্য লক হয়েছে আমি জানবো কি করে? সেই যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, এটা is sufficient to protect citizens from cyber crimes?